সিহানের রুক্ষ স্বরের বিপরীতে ক্ষীণ হাসল সুস্মিতা। দুহাতে চোখের জল মুছে সিহানের নিকটে গিয়ে পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে বলল, বের হয়ে যাব, যেখানে তোমার গোটা জীবনেই আমার থাকার সম্ভাবনা 0%, সেখানে সেই ঘর আর এমন কি। তার আগে শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, মেয়েটার মধ্যে তুমি কি এমন দেখলে, কেন তাকে এতটা ভালোবাসো? এবার সিহান আর সহ্য করতে পারল না, সপাটে চর বসালো সুস্মিতার বাম গালে। ঘরের মানুষ, কাছের ও পছন্দের মানুষের কাছে সে যতটা ভদ্র ও শান্ত, অপছন্দের মানুষ ও শত্রুদের কাছে সে ঠিক ততটাই উগ্র ও বেপরোয়া। সুস্মিতা মেয়েটাকে পূর্বে বোনের ন্যায় ভালোবাসলেও এখন এই মেয়েটাকে সে ঘৃণা করে। মেয়েটার কার্যই তাকে ঘৃণা করতে বাধ্য করেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে এসেছিল সে রেস্ট নিতে। তার মা এবং বিবিজান ওদিকে রান্নাঘরে সব গুছাচ্ছে। অসহ্য মেয়েটা এই সুযোগে অনুমতিবিহীন রুমে এসে সিন ক্রিয়েট শুরু করেছে। সিহান এক ঝটকায় মেয়েটার হাত নিজের কলার থেকে সরিয়ে দিয়ে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, নির্লজ্জ বেহায়া, সামান্যতম লজ্জা তোর রাখো নিজের মধ্যে। তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করার স্পর্ধা হলো কিভাবে? সুস্মিতা অস্ফুট আওয়াজে করুণ কণ্ঠে উচ্চারণ করল, ফান, বেরিয়ে যা, গেট আউট ফ্রম হেয়ার। শুধু এই রুম থেকে না, এই বাড়ি থেকে বেরিয়ে যাবে এক্ষুনি। আর এক মুহূর্ত এখানে থাকলে তোকে আমি খুনও করে ফেলতে পারি। নিজের সাথে আমার বিবিজানের তুলনা কিভাবে দিস তুই, বেহায়া কোথাকার? তোকে আমি বারবার ভদ্র ভাষায় ওয়ার্ন করেছি, কিন্তু তুই তো শালা ভালো কথার যোগ্যই না, বাস্টার্ড কোথাকার। আই জাস্ট হেট ইউ, শুনেছিস? তোর মতো মেয়েদের আমি ঘৃণা করি। তোর খারাপ হওয়ার 1000টা কারণ ছিল, মানছি, কিন্তু তোর ভালো হওয়ারও শত কারণ ছিল, অথচ তুই তোর বাবার মতো খারাপটাই বেছে নিলি। আর এখন আশা করছিস তোকে আমি ভালোবাসবো? ফালতু কোথাকার, দূর হ আমার চোখের সামনে থেকে। সুস্মিতার চোখ দিয়ে অনর্গল জল বেরোচ্ছে। ভালোবাসার মানুষের চোখে মুখে নিজের জন্য ঘৃণা দেখে তার ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে শেষ করে ফেলতে, অথচ সে এখানেও অপারগ। ধীরে উঠে দাঁড়ালো সে, এরপর বিনা বাক্য ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার পথে রুমের সামনেই আনভিসার সাথে দেখা হলো তার। বুঝতে আর বাকি রইল না সবটা আনভিসার কানে গিয়েছে। সে আনভিসার দিকে একবার তাকিয়ে মলিন হেসে পাশ কাটিয়ে চলে গেল। আনভিসাও কিছু বলল না, আর না তাকে আটকালো, শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখল সুস্মিতার প্রস্থান। সুস্মিতা বেরিয়ে যেতে সিহান এগিয়ে এসে রুমের দরজা লাগানোর জন্য দরজায় হাত রাখল। আনভিসাকে দরজার সামনে দেখে তার হাত দুটো সেখানেই থমকে গেল। বুকের ভেতর স্যাঁত করে উঠল। বিবিজান তাকে ভুল বুঝবে না তো? তস্ত্র পায়ে এগিয়ে গিয়ে আনভিসার দুগালে হাত রেখে অনর্গল বলে গেল, বিবিজান, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। ওই বাস্টার্ড উইদাউট মাই পারমিশন রুমে এসেছিল। ও আমাকে ভালোবাসার দাবি করে, বাট বিলিভ মি, আমি ওকে ভালোবাসি না। ইনফ্যাক্ট আই হেট হার। আপনি? সিহানের কথা অর্ধেকেই থেমে গেল। আনভিসা তার ঠোঁটে ডান হাতের তর্জনী ঠেকে বলল, আপনার কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই। আমি আপনাকে বিশ্বাস করি। আমি আপনাকে বিশ্বাস করি কথাটায় কি যে ছিল! সিহানের মন মস্তিষ্কে শীতল হাওয়া বয়ে গেল। তাকে পুরো নির্ভর করে দিয়ে তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলল ওই একটি কথায়। তার বিবিজান তাকে বিশ্বাস করে, তার বিবিজান তাকে ভালোবাসে। এই এক জীবনে তার আর কি বা পাওয়ার আছে? আস্ত বিবিজানের মন সে পেয়ে গেল নীরবে, নির্বিঘ্নে। এর থেকে বেশি আর কি পাওয়ার থাকতে পারে তার? 1 মিনিট দাঁড়ান বলে আনভিসা রুমের ভেতর গিয়ে আলমারি থেকে নিজের পার্সটা নিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে এক পলক দেখে নিয়ে তস্ত্র পায়ে রুম থেকে বেরিয়ে এসে সিহানের এক হাত আঁকড়ে ধরে বলল, চলুন। সিহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত শক্ত করে ধরে তাকে নিয়ে বেরিয়ে পড়ল বাসার বাইরে। ভাগ্যবশত বাসার সামনে যেতে একটা রিক্সা পেয়ে গেল। রিক্সা থামিয়ে সিহানকে উঠতে ইশারা করল সে। সিহান বাধ্য বালকের ন্যায় উঠে বসল রিক্সায়। একপাশে চেপে বসে হাত বাড়িয়ে দিল আনভিসার দিকে। সেদিকে তাকে মিষ্টি হেসে
সিহানের বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে আনভিশা উঠে পড়ল রিকশায়। সূর্যের তির্যক রোশনি এসে আনভিশার মুখে পড়ছে। সিহান হাত বাড়িয়ে রিকশার হুড তুলে দিল। আনভিশা অর্ধাঙ্গের দিকে চেপে বসে অর্ধাঙ্গের বা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে হাস্যকর স্বরে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা যান। আনভিশাদের রিকশা এসে থামল একটা টং দোকানের সামনে। রিকশা থেকে নেমে সিহান ভাড়া দিতে গেলে বাধাগ্রস্ত হলো। তাকে থামিয়ে আনভিশা নিজেই রিকশা ভাড়া মিটিয়ে দিল। এরপর সিহানের হাত ধরে টং দোকানে রাখা ব্রেঞ্চে বসে দোকানিকে বলল, মামা কড়া লিকারের 2 কাপ চা দিবেন। সেদিকে ভ্রুক্ষেপ না করে সিহান মুখটাকে গম্ভীর করে শুধালো, রিকশা ভাড়া আপনি দিলেন কেন? চা বানানোর নির্দেশনা দেয়া শেষ হলে আনভিশা সিহানের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, শুধু রিকশা ভাড়া না, চায়ের বিলটাও আমি দেব। প্রত্যুত্তরে সিহান কিছু বলতে নিলে তাকে থামিয়ে আনভিশা শুধালো, কেন মিস্টার, একদিন বিবিজনের টাকায় ঘুরলে কি প্রেস্টিজ চলে যাবে? আনভিশার হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে থমথমে মুখে তাকিয়ে থেকে হুট করেই হেসে দিল সিহান। হাসতে হাসতে এক হাতে আনভিশার কাঁধ জড়িয়ে ধরে নিজের দিকে টেনে এনে বলল, মোটেও না, যা বিবিজনের তাই তো আমার, বরং মাছে সাজিয়ে আপনার টাকায় ঘুরবো ফিরবো, কি বলেন? আনভিশাও তাল মিলিয়ে হেসে বলল, আজ্ঞে হ্যাঁ জনাব। এর মধ্যেই দোকানদার চা নিয়ে এলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে সিহান জিজ্ঞাসা করল, আপনি কি জানতে চান না সুস্মির ব্যাপারে? আনভিশা ধোয়া ওঠা চায়ের কাপে ফু দিয়ে বলল, আপনি জানাতে চাইলে আমার জানতে আপত্তি নেই, তবে ওসব জানার ব্যাপারে আমার বিশেষ আগ্রহ নেই। সিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আমায় ভালোবাসে। আনভিশা বোধহয় খানিকটা থমকালো। নিজের স্বামীকে অন্য কেউ ভালোবাসে শুনলে স্বাভাবিকভাবেই একটু হলেও খারাপ লাগা কাজ করবে। আনভিশাও তার ব্যতিক্রম নয়, তারও খারাপ লাগছে কিছুটা। তবে তার জন্য স্বস্তির ব্যাপার হলো মানুষটা তাকে ভালোবাসে। তো একটু থমকালো, পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে হেসেই শুধালো, তারপর? সিহান একটু থেমে আনভিশার নির্লিপ্ত মুখশ্রী পর্যবেক্ষণ করল। এরপর দৃষ্টি সরিয়ে আকাশপানে নিবদ্ধ করে বলল, ও অনেক উগ্র। ছোটবেলা থেকে একা থাকতে থাকতে নিজেকে খারাপ পথে নিয়েছে। আমি ছোটবেলায় ওকে ছোট বোনের মতোই স্নেহ করতাম। এর বিপথে যাওয়া দেখে অনেকবার থামানোর চেষ্টা করেছি। আম্মু আব্বু সবাই চেষ্টা করেছে, তবে কাজের কাজ কিছুই হয়নি। যে নিজেই নিজের ভালোটা বুঝতে চায় না, তাকে বোঝানোর সাধ্য কার? ওর বাবাও ভালো মানুষ না, ওর বাবার নজর আমাদের প্রপার্টির ওপর। আরও অনেক ব্যাপার আছে এখানে, যা এই খোলা আকাশের নিচে বসে বলা সেফ না। তাই সেসব বলছি না, শুধু এতটুকু জানুন, সুস্মিকে আমি ঘৃণা করি। ওর ভালোবাসার সায় দেয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এমন একটা মেয়ে আমার রিলেটিভ, ভাবতেও খারাপ লাগে আমার। আনভিশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমি যতটুকু বুঝলাম সে মনের দিক থেকে তো খারাপ না। যদি খারাপ হতো তবে তো আমার সাথেও বাজে বিহেভ করত। আফটার অল আমি তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। মনের দিক থেকে ভালো এখন হয়েছে, আগে ছিল না। আপনি বোধহয় জানেন না, ও আমার শত্রুদের সাথে মিলে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। তবে আমার জন্য সফল হয়নি। আপনার অগোচরে অনেক কিছুই আছে, সেসব না হয় একদিন বলবো। আনভিশা এবার অবাক হলো, এতটুকু মেয়ে এত ভয়ানক কই? তার তো একবারের জন্য মনে হয়নি মেয়েটা খারাপ। তার সাথে কি ভালো ব্যবহার করলো, মেয়েটার চোখ মুখ দেখে বোঝা যায়নি মেয়েটা তাকে অপছন্দ করেছে। আচ্ছা, মানুষের মুখ চোখও কি ছলনা থাকতে পারে? হবে হয়তো। ততক্ষণে চা খাওয়া শেষ ওদের। আনভিশা উঠে গিয়ে বিল মিটিয়ে আসলো। এরপর সিহানের বা হাত আঁকড়ে ধরে বলল, চলুন জনাব, আজ আপনাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলে দেখতে পাবেন। এরপর গন্তব্যের দিকে তারা দুজন অনেকটা পথ হেঁটে চলল। সিহান জানে না এই যাত্রার শেষ ঠিক কোথায়। সে শুধু এইটুকু জানে, তার বিবিজান যেদিকে তাকে নিয়ে যাক না কেন, সে নিঃস্বার্থ বিশ্বাসে চোখ বুজে তার পায়ের সঙ্গে পা মিলিয়ে সেদিকে এগিয়ে যাবে। যাওয়ার রাস্তাটা পরিচিত ঠেকছে সিহানের নিকট। তার চোখে মুখে বিস্ময়ভাব ফুটে উঠল। একটু সামনে যেতেই থেমে গেল আনভিশা। ঘুরে এসে সিহানের পিছনে দাঁড়িয়ে 2 আঙ্গুলে পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হলো। এরপর 2 হাতে চেপে ধরল সিহানের চোখের পাতা। আপনি সামনে চলুন,
কিন্তু চোখ খোলার চেষ্টা করবেন না একদম। অবাকতার রেশ তখনও কাটেনি। সেভাবেই মুখ ফুটে অস্ফুট স্বরে সিহান সম্মতি দিল, আচ্ছা। নির্দিষ্ট গন্তব্যে এসে সিহানের চোখ থেকে হাত সরিয়ে নিয়ে মুচকি হেসে আনভিশা বলল, এবার চোখ খুলুন। ধীরে ধীরে চোখ খুলল সিহান। সামনে তাকে কিছু একটা নিশ্চিত হতেই ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। এবার সে ঘুরে এসে আনভিশার এক হাত আঁকড়ে ধরে বলল, চলুন বিবিজান, হিজল গাছের কাছে, এখানে অনেক রোদ। আনভিশা বিস্মিত হলো, এখানে হিজল গাছ আছে সেটা সিহান কিভাবে জানল? হিজল গাছ তো আরও অনেকটা সামনে। আনভিশার বিস্মিত চাহনি দেখে এবার সিহান শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে আনভিশার হাত ধরে সামনে এগিয়ে গেল। আনভিশা অবাক হয়ে তাকিয়ে সিহানের পায়ে পা মিলিয়ে পেছন পেছন গেল। হিজল গাছটার নিচে গিয়ে পা থেকে জুতো জোড়া খুলে ঘাসের ওপর পা ভাঁজ করে বসে পড়ল সিহান। আনভিশাকে বসতে ইশারা করল। সিহানের দিকে অবাক চোখে তাকিয়ে আনভিশা বসে পড়ল পাশে। সিহান হাসতে হাসতে আনভিশার নাক টেনে দিয়ে বলল, আপনি নিজের অজান্তেই আমাকে আমার প্রিয় জায়গাতে নিয়ে এসেছেন বিবিজান। আনভিশা অস্ফুট স্বরে বলল, আপনার প্রিয়? আজ্ঞে হ্যাঁ। বলে আনভিশার ভাঁজ করা পায়ের ওপর নিজের মাথা এলিয়ে দিয়ে ঘাসের ওপর শুয়ে পড়ল সিহান। এক হাতে আনভিশার হাত টেনে এনে নিজের চুলের ওপর রেখে বলল, আমি যখন সময় সুযোগ পেতাম তখনই এখানে ছুটে আসতাম। কাজ করতে করতে হাঁপিয়ে গেলে একটু প্রশান্তির আশায় এখানে চলে আসতাম। একটু চুপ করে শুনো, নদীর কলকল ধ্বনি শুনতে পাবেন। আর গা ছুঁয়ে যাওয়া এই শীতল বাতাস আমার খুব প্রিয়। এখানকার রাতের পরিবেশটা আরও বেশি সুন্দর। একদিন রাতে আপনাকে নিয়ে আসবো এখানে। আনভিশার বিস্ময়ের সীমা ছাড়ালো এবার। এতটা মিল কিভাবে সম্ভব? তারও তো প্রিয় এই জায়গাটা। ব্যস্ততম ঢাকা শহরের কোলাহলে হাঁপিয়ে উঠতেই সে ছুটে আসতো এখানে, অথচ মানুষটার সাথে তার একবারও দেখা হয়নি। একেই বোধহয় বলে ভাগ্য। আল্লাহ হয়তো এই মানুষটাকে নিজ হাতে কেবল তার জন্য সৃষ্টি করেছেন। তাদের পছন্দ এক। বেশ কিছু ব্যাপারে খানিক ভিন্নতা থাকলেও বেশিরভাগ জায়গায় তাদের পছন্দ মিলে যায়। এবার আনভিশার ঠোঁটের কোণেও সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সিহানের মাথায় সযত্নে হাত বুলিয়ে দিতে থাকলো সে। প্রশান্তিতে চোখ বন্ধ করে নিয়ে সিহান বলল, এখানে একবার একটা কাণ্ড হয়েছিল আমার সাথে, মানে বলা যায় একটা অঘটন হয়েছিল। আনভিশা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কি? সিহান বিরক্তিকর কণ্ঠে চাপা রাগ নিয়ে বলল, একটা মেয়ে সেরা জুতা ছুঁড়ে মেরেছিল আমার দিকে। কি? হ্যাঁ, কেন? তা তো জানি না। আমি মেয়েটাকে বিরক্ত করিনি, এমনকি চিনিও না। মেয়েটার মুখটাও দেখিনি। তাহলে জুতা ছুঁড়ে মারলো কেন? মুখ না দেখে কিভাবে? ওই জুতো জোড়া আমার কাছে আছে এখনও, বাসায় গিয়ে দেখাবো আপনাকে। রেখে দিয়েছি ওগুলো। মেয়েটাকে খুঁজে বের করে জিজ্ঞেস করতে হবে না কেন সে এমন নিচু কাজ করলো? সিহানের এমন বাচ্চামো কথায় এবার হেসে দিল আনভিশা। পাশাপাশি অবাকও হলো। সে যতদূর চিনেছে সিহানকে, মানুষটা মেয়েদের রেসপেক্ট করে, অযথা কোনো মেয়ের সাথে কথা বলে না। তবে কোনো মেয়ের এহেন অস্পর্ধা হলো যে তার বরের দিকে জুতা ছুঁড়ে মারে। আপনি খুঁজে পেলে জানাবেন তো, আমিও দেখতে চাই মেয়েটাকে। কার এত দুঃসাহস? দেখতে হবে না। সিহান ঠোঁট উল্টে বলল, ওকে ডান, আপনাকে নিয়েই খুঁজবো মেয়েটাকে। ও হ্যাঁ, জুতার পাশাপাশি মেয়েটার একটা বইও রেখে গিয়েছিল ঘাসের ওপর। বাসায় গিয়ে আপনাকে দেখাবো। আচ্ছা, এরপর কোথায় যেতে চান বলুন? সিহান এবার চোখ খুলে আনভিশার একটা হাত টেনে এনে নিজের গালের ওপর ঠেকে বলল, বিবিজান যেদিকে নিয়ে যেতে চায়। আনভিশা এবার ঠাট্টা করে বলল, আমি যদি মানুষ পাচারকারীদের হাতে আপনাকে বিক্রি করে দেই? সিহান সূক্ষ্ম হেসে বলল, তবে আর কি, বিবিজানকে পয়সা কড়ি দিয়ে আমিও বিক্রি হয়ে যাব। আনভিশা প্রাণখোলা হাসিতে ফেটে পড়ল। সিহান এক মুগ্ধ দৃষ্টিতে সে হাসি দেখতে লাগলো। আনমনে জিজ্ঞেস করলো, আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক ব্যাপার কি জানেন বিবিজান? আনভিশা হাসতে হাসতে শুধালো, কি? আপনাকে হাসতে দেখা। আনভিশা এবার দ্বিগুণ হেসে ভুরু কুঁচকে শুধালো, ফ্লার্ট করছেন? আপনার যদি তা মনে হয় তবে তাই। সিহানের এই কথায় এবার আনভিশা ভীষণ লজ্জা পেল। সিহানকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হাত দিয়ে সিহানের মুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগে। আনভিশার লাজুক কণ্ঠে বলা কথা এবার সিহান হু হু করে হেসে দিল।
ফলে দ্বিগুণ লজ্জায় ডুবে আনভিশা নিজের দৃষ্টি ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট চেপে আকাশপানে তাকালো। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে রুমে এসে যখন রেস্ট নিচ্ছিল, তাজরিন তখন সাজান তার কাছে এসে পাশ ঘেঁষে বসে বলেছিল, ফারহাট, তোমাকে ওয়েস্টার্নে এত হট লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলি। সাজানের এমন কথায় তাজরিন গরম চোখে তাকিয়েছিল সাজানের দিকে, তবে সেদিকে পাত্তা না দিয়ে একটু রেস্ট নিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকেছে শাওয়ার নিতে। এই ফাঁকে তাজরিন উঠে গিয়ে আলমারি খুলে সেখান থেকে একটা শাড়ি নিয়ে অন্য রুমে চলে গেল। শাড়িগুলো সে এসেই সাজানের আলমারিতে পেয়েছে। তখন সন্দেহী স্বরে সে জিজ্ঞেস করেছিল, শাড়িগুলো কার? তার উত্তরে সাজান বলেছিল তাজরিনের জন্যই কিনে নিয়ে এনেছে। যদিও তাজরিন বিশ্বাস করেনি, তবে শাড়িগুলো দেখেই বোঝা গিয়েছে একটারও ভাঁজ ভাঙা হয়নি, অর্থাৎ সবগুলো নতুন। সেসব পরে দেখে তার বিশ্বাস হয়েছিল শাড়িগুলো আসলেই তার জন্য কেনা হয়েছে। তাকে অবাক করে দিয়ে তখনও সাজান বলেছিল একটা শাড়িও যাতে সে না পরে, ওয়েস্টার্নে নাকি তাকে বেশি ভালো লাগে। বিপরীতে তাজরিন মুখ ভেঙচি দিয়েছিল, শাড়ির যা সিঁড়ি ওসব শাড়ি পরতে তার বয়ে গিয়েছে। হতচ্ছাড়া লোক শাড়ি এনেছে সব শিফনের, এমন শাড়ি কেউ সবসময় পরার জন্য আনে? সে মনে মনে সাজানকে লুইসে বাটা বলে গালি দিতেও ভোলেনি। তাজরিন পণ করেছিল শাড়ি একটাও সে ছুঁয়ে দেখবে না, কিন্তু এই লুচ্চে বাটার সামনে ওয়েস্টার্ন পরে থাকা আরও বেশি বিপজ্জনক বলে মনে হলো তাজরিনের। অগত্যা বাধ্য হয়ে আলমারিতে থাকা শাড়িগুলো থেকে কালো রঙের শাড়িটা এনে পড়ল সে। শাড়ি পরা শেষ হতেই সে রুমে ফিরে এলো। তখনই সাজান বের হলো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে। আনমনা হয়ে সামনে তাকাতেই তাজরিনকে দেখে হাত থেকে ফসকে টাওয়ালটা নিচে পড়ে গেল। তবুও সেদিকে ভ্রুক্ষেপ করল না সাজান, এক দৃষ্টিতে হা হয়ে তাজরিনের দিকে তাকিয়ে আছে। কালো রঙা শিফন শাড়িতে শ্যামরঙা মেয়েটাকে এত সুন্দর লাগবে জানলে সে সবগুলো শাড়ি কালো রঙেরই আনত। শিফনের শাড়ি হওয়ার দরুন নারী অবয়ব কিছুটা দৃশ্যমান, সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গেল সাজান। সাজানকে এভাবে হা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে গরম চোখে তাকালো তাজরিন, যেন চোখ দিয়ে শাসাচ্ছে যদি দৃষ্টি অন্যত্র সরানো না হয় তবে ওই চোখ সে তুলে নেবে। তবুও সাজানের নড়চড় না দেখে এবার সাজানের দিকে তেড়ে গেল তাজরিন। হন করে এগিয়ে গিয়ে সাজানের কলার চেপে ধরে হুমকি দিল, আপনার চোখ যদি আর একবার আমার দিকে নিবদ্ধ হয় তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আপনার চোখ দুটো তুলে আমি মার্বেল খেলব। সাজান বুকের বাঁ পাশে হাত দিয়ে একটু পেছনের দিকে হেলে পড়ে যাওয়ার ভান করে বলল, হায় মেরি জান, আমার চোখ কেন, শুধু আমার কিডনি, ফুসফুস, শিরোফুসিরা সবটাই তো তোমার এখন। সেসব দিয়ে তুমি মার্বেল খেলবে নাকি ক্রিকেট খেলবে তা পুরোটাই তোমার ইচ্ছা। তাজরিন দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, আবার ফ্লার্ট করছেন? সাজান সোজা হয়ে দাঁড়িয়ে এক চোখ টিপ দিয়ে বাঁকা হেসে বলল, হ্যাঁ করছি তো, ঘুষি দিয়ে আপনার নাক ফাটিয়ে ফেলব। সাজান নাক এগিয়ে দিয়ে বলল, দাও দাও। তাজরিন এবার সত্যি সত্যি ঘুষি দিয়ে বসলো সাজানের নাক বরাবর। সাজান ছিটকে দূরে সরে গেল, লাফাতে লাফাতে বলল, আউস। তাই বলে সত্যি সত্যি নাক ফাটিয়ে দেবে? এখন লোকে বলবে না তোমাকে নাক ফাটা লোকের বউ তুমি? তাজরিন চেঁচিয়ে বলল, আমি মিথ্যা বলি না সেটা জানেন না, নাক ফাটিয়েছি, বেশ করেছি, আবার এলে আবার ফাটাবো, ওয়ার্ন করছি, আমার থেকে 10 হাত দূরে থাকবেন। সাজান নাক ডলতে ডলতে বলল, সে তুমি আমার জান নিয়ে নিলেও আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, এটা জাস্ট ইম্পসিবল। তাজরিন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হন করে রুম থেকে বেরিয়ে গেল। সাজান সেদিকে তাকিয়ে নাক ডলা ভুলে নিজেও পেছনে দৌড় দিল। তাজরিন বিরক্তিকর দৃষ্টিতে পিছনে তাকালো। সাজান তার পিছু পিছু আসতে আসতে গলা ছেড়ে গাইতে লাগলো, বলছি তোমার দিব্যি খেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমার সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। তাজরিন সোফা থেকে কুশন উঠিয়ে সাজানের মুখে ছুঁড়ে মারল। সাজান সরে গিয়ে সেটা ক্যাচ ধরে নিল। সেদিকে গরম চোখে তাকিয়ে তাজরিন সোফায় বসে টিভি অন করলো। সাজান ছুটে এসে তাজরিনের গা ঘেঁষে বসলো। তাজরিন দাঁতে দাঁত চেপে সরে সরে বসল। সাজান হতাশ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে সোফায় পা উঠিয়ে বসে মাথা হেলিয়ে দিল পিছনের দিকে। টিভির দিকে তাকিয়ে টিভির সাউন্ডের থেকেও জোরে জোরে গাওয়ার চেষ্টা করলো, পড়ে গেছি ইস্কেতে, আসি বড় রিস্কেতে, খালি পিলি মিস করেছে একটু যদি মিশত সে। তাজরিন চট করে উঠে দাঁড়িয়ে সাজানের দিকে রিমোট তাক করে বলল, এই আপনার ভাঙা রেডি অফ করবেন, না হলে এই রিমোটটা কিন্তু আপনার মুখে ছুঁড়ে মারব।
সাজান পাত্তাই দিল না সেদিকে। সে নিজের মতো করে গাইতে লাগলো, রাগারাগি কম করে, মনটা নরম করে, SMS হলেও যদি বলতো আমায় সে, আসো না ভালোবাসো না, ভালো লাগে না যে, ও আমার ক্ষতি কি বলো করেছি, ফলো তোমাকে দু একবার। অত্যাধিক রাগে তাজরিন সত্যি সত্যি রিমোটটা ছুঁড়ে মারল সাজানের মুখে। ভাগ্যক্রমে সাজান সেটা ক্যাঁচো ধরে নিল, না হলে নাকের সাথে সাথে আজ মুখটাও ভাঙত নিশ্চিত। সাজানা রিক্স নিল না, নিজের মুখটা বন্ধ করে রিমোটের পাওয়ার বাটন চেপে টিভি অফ করে দিল। উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে হুট করে তাজরিনকে শূন্যে তুলে নিল। সাথে সাথে মেয়েলি হাতের বিরাট থাপ্পড় পড়ল তার গালে। তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে সে এগিয়ে গেল রুমের দিকে। তাজরিন যেভাবে পারছে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এই চেষ্টা করতে গিয়ে থাপ্পড় খামসি কোনোটাই বাদ দেয়নি। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে সাজান বলল, আরে আরে ফায়ার হার্ট, ফায়ার হচ্ছ কেন? নো টেনশন, কিছু করবো না তোমাকে, শুধু একটু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। বলেই তাজরিনকে বিছানায় শুয়ে দিয়ে সে নিজেও তাজরিনকে জাপটে শুয়ে পড়ল। এখনও তাজরিন ছটফট করার জন্য ব্যাঙের মতো লাফাচ্ছে। থাপ্পড় খামসিতে কাজ হয়নি দেখে এবার সে মারাত্মক রেগে সাজানের বাহুতে কামড় বসালো। সাজান চোখ বন্ধ করে হজম করে নিল সেটাও। তাজরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাতো ফায়ার হার্ট। তাজরিন কি শুনবে সেসব? পরপর অনেকগুলো কামড় দিয়েও নিজেকে ছাড়াতে না পেরে এবার ব্যর্থ হয়ে হাত পা ছুটতে শুরু করলো। এবার সাজান এগিয়ে গিয়ে তাজরিনের কানের কাছে ফিসফিসে বলল, শিওর এখন যদি শান্ত না হয়ে ঘুমাও তবে তুমি আমাকে যে কামড়গুলো দিলে সেসব আমি রিটার্ন দিব তোমাকে। তাজরিন চোখ বড় বড় করে সাজানের দিকে ফিরে চাইল, মনে মনে বিশ্রী গালি দিতেও ভুলল না। এরপর শান্ত হয়ে সেভাবেই পড়ে রইল। সাজান বাঁকা হেসে তাজরিনকে আরেকটু টাইট করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসলো রোশনি। আর চোখে একবার তাকালো বারান্দার দিকে। সেই বিকাল থেকে জিদান বারান্দায়, সন্ধ্যায় একবার বাইরে গিয়েছিল, হাতে কিসের যেন একটা প্যাকেট নিয়ে এসে ফের বারান্দায় চলে গেল। এখন রাতের খাবার শেষ করে আবারও বারান্দায় চলে গেল। বারান্দায় কি এত করছে লোকটা, কৌতূহল হলেও সে গেল না সেদিকে। চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। একবার তাকালো ড্রেসিং টেবিলের দিকে। ড্রেসিং টেবিলের কোনায় যে প্যাকেটগুলো ছিল সেগুলো এখন আর ওখানে নেই। তাহলে কি এই লোকটা রেগে সব ফেলে দিয়েছে? ফেলুক, যা খুশি করুক, তাতে তার কি? সে কেন এত ভাবছে? যেখানে তার মূল্যই নেই সেখানে অধিকার খাটানো বেমানান। সে চুপচাপ গায়ে কমফোর্টার টেনে চোখ বন্ধ করে নিল। মাথায় অজস্র চিন্তা। সে ঠিক করেছে কাল তাদের বাড়িতে যাবে, 1 সপ্তাহ সেখানে থেকে আসবে। মিসেস দিয়াকেও সে কথা জানিয়েছে। তিনি অমত করেনি, কিন্তু যাওয়ার আগে জিদানকেও তো জানিয়ে যেতে হবে। কিভাবে জানাবে? পরক্ষণে নিজের ওপর তাচ্ছিল্য হাসল রোশনি। কি ভাবছে সেসব? তার থাকা না থাকা লোকটার কি আসে যায়? বরং সে না থাকলে লোকটা শান্তি। বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রোশনির। চোখের কোণাটাও ভিজে উঠল আবার। এক হাতে চোখ মুছল সে। তখনই কানে আসলো দরজা লাগানোর আওয়াজ। রোশনি এক চোখ খুলে আবছা দেখার চেষ্টা করলো সেদিকে। তবে চোখে চশমা না থাকার দরুন কিছুই দৃষ্টিগোচর হলো না। অগত্যা আবারও চোখ বন্ধ করে নিল। তার কিছুক্ষণ পরে সে অনুভব করলো সে শূন্যে ভাসছে। ভয় পেয়ে আঁকড়ে ধরল জিদানের টি-শার্টের কলার। হতভম্ব স্বরে শুধালো, আরে করছেন কি? জিদান কোনো উত্তর দিল না। খাটের পাশের সাইড টেবিল থেকে রোশনির চশমাটা এক হাতে নিয়ে হাঁটা ধরল বারান্দার দিকে। আজব, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এবারে কোনো প্রত্যুত্তর এলো না। বারান্দায় রাখা ডিভানে রোশনিকে বসিয়ে দিয়ে চোখে চশমাটা পরিয়ে দিল। এরপর পাশের সুইচ টিপতেই সোনালি রঙা ছোট ছোট ফেরি লাইটগুলো আলোকিত করে ফেলল পুরো বারান্দা। রোশনি অবাক হয়ে চারপাশে তাকালো। জোনাকি পোকার মতো ফেরি লাইটগুলো জিদান কোথায় পেল? আর এখানে এগুলো লাগালোই বা কখন? তার স্পষ্ট মনে আছে কিছুদিন আগে সে অনলাইনে ফেরি লাইটগুলো দেখার পর জিদানকে দেখে আবদার করেছিল এগুলো এনে দিতে। সে বারান্দা সাজাবে এগুলো দিয়ে। তখন জিদান ধমক দিয়ে তাকে বলেছিল সব বাচ্চাদের জিনিস যাতে তার বারান্দায় লাগানো না হয়। তাহলে এখন কে লাগালো এগুলো? আর কখন লাগালো? রোশনির অবাকতা মিশ্রিত চাহনির দিকে তাকিয়ে ইতস্তত করে গলা খাকারি দিয়ে জিদান জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? রোশনি এবার দৃষ্টি সরিয়ে জিদানের মুখশ্রীতে নিবদ্ধ করলো। আনমনি বলল, হ্যাঁ, কিন্তু বাকিটুকু বলতে গিয়ে থেমে গেল রোশনি। মনে পড়ল নিজের আগের কথা।
মনে পড়ল দুপুরের অপমানিত কথাগুলো, সব মনে পড়তে সে চুপ হয়ে গেল। জিদান ভুরু কুঁচকে শুধালো, কিন্তু? রোশনি মাথা নত করে বলল, কিছু না। জিদান একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে বসলো রোশনির পাশেই। এরপর ডিভানের অপর পাশে রাখা গিটারটা হাতে নিতে নিতে রোশনির উদ্দেশ্যে প্রশ্ন করলো, গান শুনবি স্টুপিড? রোশনি আবার অবাক হলো, জিদান তাকে গান শোনাবে? সে স্বপ্ন দেখছে নাকি সত্যি? দুপুরের ঘটনার পুনরায় স্মরণ হতেই সে মাথা দুপাশে নাড়িয়ে নতমুখে বলল, শুনতে হবে। প্রতিউত্তরে রোশনি কিছু বলল না, মাথা নত করে রইল, যা দরুন ছোট ছোট চুল এসে তার মুখশ্রী ঢেকে গেল। জিদান হাত বাড়িয়ে সেগুলো কানের পিছনে গুজে দিয়ে রোশনির চিবুক ধরে তার দিকে ফিরিয়ে ধমক দিয়ে বলল, আমার দিকে তাকাও স্টুপিড। রোশনি শীতল দৃষ্টিতে তাকালো জিদানের দিকে। হ্যাঁ, এভাবেই তাকিয়ে থাকবে যতক্ষণ না আমি গান শেষ করছি। ঠিক ততক্ষণ, এর আগে দৃষ্টি ফিরিয়ে নিলে পানিশমেন্ট পাবে। রোশনি কিছুই বলল না, শুধু পুতুলের ন্যায় শ্রবণ করে গেল জিদানের কথা। হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ল জিদান। গিটারের তারে দৃষ্টি স্থির হলো তার আঙুলের ছোঁয়ায়। সুর তুলল গিটারে। এরপর রোশনির দিকে পুনরায় নমনীয় দৃষ্টিতে তাকে গভীর পুরুষালী স্বরে গাইল। গানের লিরিক্স শুনে চমকে উঠল রোশনি। বা হাতে চশমাটা ঠেলে ঠিক করে অবাক দৃষ্টিতে তাকালো জিদানের দিকে। লোকটা কি কোনোভাবে গানের মাধ্যমে মাপ চাইছে তার কাছে? জিদান এক দৃষ্টিতে রোশনির মুখের দিকে তাকিয়ে গলা স্বর আরেকটু কোমল করে গাইল। রোশনি অবিশ্বাস্য দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকালো জিদানের দিকে। জিদান রোশনির চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আরেকটু কাছে এসে বসল। রোশনির দিকে কিছুটা ঝুঁকে চোখের দিকে তাকিয়ে গেল। এতটুকু গিয়েই থেমে গেল জিদান। গিটারটা পাশে রেখে হাঁটু করে বসল মেঝেতে। রোশনির দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে মুখোমুখি বসে বলল, আমি অ্যাকচুয়ালি নিজেকে এক্সপ্লেন করতে পারি না, নিজের কাজের জবাবদিহিতা করতে পারি না, কিন্তু তোমার জন্য সেটাও করতে হচ্ছে আমাকে। দুপুরের ঘটনার জন্য সরি, আমার ওভাবে কথা বলা ঠিক হয়নি। এটুকু বলে জিদান একটু থামল। জিভে দিয়ে শুষ্ক ঠোঁট ভেজে অত্যন্ত কোমল স্বরে বলল, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বিহেভিয়ার। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, কি বলতে কি বলে ফেলি। আমার সঙ্গে তো সারা জীবনের জন্য জড়িয়ে গেলে এখন এমন অনেক রাগের সম্মুখীন তোমার হতে হবে। রাগটা আমি কন্ট্রোল করতে পারি না। একটু থেমে রোশনির দুগাল নিজের হাতের আজলায় বন্দি করে বলল, আমি রেগে গেলে তুমি আমায় সামলে নিও। রাগ পড়ে গেলে আমি নিজেই তোমার কাছে ধরা দেব। শুধু মুখ ফিরিয়ে নিও না। তোমার মুখ ফিরিয়ে না আমি সহ্য করতে পারি না। রোশনি ধরা গলায় প্রশ্ন করলো, কেন? জানি না। ভালোবাসেন? জিদান দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে শুকনো ঢোক গিলে বলল, জানি না। কান্নার মাঝে হেসে দিল রোশনি। এরপর নিজেও মেঝেতে বসে হঠাৎ বিদ্যুৎ গতিতে জাপটে ধরল জিদানকে। হঠাৎ এভাবে জাপটে ধরে তাল সামলাতে হিমশিম খেল জিদান। তবুও কোনো রকম নিজেকে সামলিয়ে নিজে আঁকড়ে ধরল রোশনির পিঠ। জিদানের বুকে মুখ গুজে হেসকি তুলে কাঁদতে কাঁদতে রোশনি বলল, আপনি খুব খারাপ। জিদান ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, আই নো দ্যাট। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। কোনো জবাব দিল না জিদান। এক হাত রোশনির মাথায় রেখে মাথায় হাত বুলিয়ে দিল। জিদানের বুকের কাছে টি শার্ট এক হাত আঁকড়ে ধরে রোশনি বলল, আমি আপনার সঙ্গে কথা বলবো না, মেরে ফেলব। জিদানকে ছেড়ে দিয়ে অবাক হয়ে জিদানের মুখের দিকে তাকালো রোশনি। নাক টেনে বলল, আমাকে আপনি মারতে পারবেন? আমার সঙ্গে কথা না বললে দিব্যি পারবো। আপনি ভীষণ বাজে, জানি। রোশনি রাগত স্বরে বলল, জেনেও তো শুধরাবেন না নিজেকে। জিদান নির্লিপ্ত স্বরে বলল, শুধরাবো না, আমি থাকবো না, বেঁধে রেখে দেব। রোশনি মুখ ফুলিয়ে উঠে ফের ডিভানে বসে পড়ল। এই ডিভান আর একটা দোলনা কিছুদিন আগে জিদান এনেছিল। তখন সে ভীষণ খুশি হয়ে জিদানকে কত ধন্যবাদ যে দিয়েছিল হিসেব ছাড়া। জিদান উঠে গিয়ে বারান্দায় রাখা টেবিল থেকে দুপুরের সে প্যাকেটগুলো নিয়ে এলো। এরপর সেগুলো রোশনির দিকে বাড়ি দিয়ে বলল, খুলে দেখো। রোশনি কৌতূহলী হয়ে পেপারে মোড়ানো প্যাকেটগুলো একটা একটা করে খুলল। ভেতরের জিনিসগুলো দেখে খুশিতে বাকবাকুম অবস্থা তার। চুড়িগুলো হাতে নিয়ে হাস্যরত কণ্ঠে শুধালো, এগুলো আমার জন্য এনেছেন? জিদান বিরক্তিকর স্বরে বলল, না, পাশের বাসার ভাবির জন্য। রোশনি ভুরুকুচকে সন্দেহী কণ্ঠে শুধালো, পাশের বাসার ভাবি কবে উঠল? ওখানে না একটা আন্টি থাকতো? জিদান বিড়বিড় করে বলল, স্টুপিড। কি বললেন? বলেছি তুমি একটা স্টুপিড।
রোশনি মুখ ফুলিয়ে তাকালো জিদানের দিকে। জিদান এবার ধমকে শোধালো, তুমি কি এই চুড়িগুলো পরবে নাকি পাশের বাসার ভাবিকে দিয়ে আসবো? সে না হয় পড়বে, কিন্তু পাশের বাসায় ভাবি কবে আসলো? জিদান এবার অগ্নিদৃষ্টিতে তাকালো। এহেন চাহনি দেখে রোশনি জোরপূর্বক হেসে বলল, পড়ছি তো। নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে নীল রঙা চুড়িগুলো রেখে বাকিগুলো প্যাকেটে ভরে রেখে দিল। এরপর নীল রঙের চুড়িগুলো জিদানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি এনেছেন, আপনি পরিয়ে দিন। দ্বিধান্বিত স্বরে জিদান বলল, কিন্তু আমি তো চুড়ি পরাতে পারি না। রোশনি চট করে বলল, এখন চেষ্টা করুন। ফোঁস করে শ্বাস ফেলে রোশনির পাশ ঘেঁষে বসে পড়ল জিদান। এরপর নিজের উরুর ওপর রোশনির দু হাত টেনে এনে যত্ন করে একটা একটা করে সবকটা চুড়ি পরিয়ে দিল রোশনির হাতে। চুড়ি পরানো শেষ হতেই রোশনির হাত দুটো নেড়ে চেড়ে দেখল সে, না, যতটা ভেবেছিল তার থেকে বেশি মানিয়েছে হাতে চুড়িগুলো। রোশনির দু হাতের পিঠে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে ছোট্ট করে বলল, সুন্দর লাগছে। রোশনি ঠোঁট টিপে হেসে শুধালো, কোনটা বেশি সুন্দর লাগছে, আমার হাত নাকি চুড়ি? জিদান এক পলক রোশনির দিকে তাকে বলল, দুটোই। রোশনি এবার খিলখিল করে হেসে দিল। সেই মুহূর্তে নিজের উদরে পুরুষালী হাতের আকস্মিক স্পর্শ পেয়ে তার হাসি থেমে গেল। জিদান টেনে রোশনিকে নিজের কোলের ওপর বসিয়ে দিয়ে রোশনির ঘাড়ে মুখ গুজে শুধালো, ফেরি লাইটগুলো পছন্দ হয়েছে? রোশনি একটু থমকালো। জিদানের কথার প্রত্যুত্তর দিতে পারল না। তার গলায় এসে কথাটা আটকে যাচ্ছে অর্ধাঙ্গের শীতল স্পর্শে। জিদান পুনরায় প্রশ্ন করল, পছন্দ হয়নি? এবার রোশনি কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, খুব পছন্দ হয়েছে। আজ ছুটির দিন হয়, বেশ দেরিতেই ঘুম থেকে উঠেছে জিদান। ফ্রেশ হয়ে নিজের আশেপাশে রোশনির অস্তিত্ব খুঁজে না পেয়ে মনে মনে বড্ড বিরক্ত হলো। এই মেয়েটা ভালো মুডে থাকলে বাদরের মতো লাফাতে থাকে সবসময়। এমনি তো তার আশেপাশেই ঘুরঘুর করে, ইদানিং আবার কেমন তার থেকে দূরে দূরে থাকছে। যদি আর একবারও মনে হয় মেয়েটা তাকে ইগনোর করছে, তবে ঠাটিয়ে কানের নিচে দিবে এক চড়। মেজাজটাই খারাপ করে দেয় তার। অজস্র আজগবি ভাবনা ভাবতে ভাবতেই ডাইনিং রুমে চলে এলো জিদান। আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজল, তবে কাঙ্ক্ষিত মানুষকে দৃষ্টিসীমার আশেপাশে না দেখতে পেয়ে আবারও বিরক্তিতে তেতে উঠল সে। ডাইনিং টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে সেটায় কামড় বসাতে বসাতে ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে টিভি ছাড়ল। খেলার চ্যানেল দিয়ে সোফায় গা হেলিয়ে বসল। মিস্টার জসিম চোখের সামনে থেকে পেপার সরিয়ে আর চোখে দেখলেন ছেলেকে। দেখে তো মনে হচ্ছে বেশ ফুর্তিতে আছে ছেলে তার। ছেলের এত খোশ মেজাজ ওনার সহ্য হলো না, বিধায় গলা খাকারি দিলেন দৃষ্টি আকর্ষণের চেষ্টায়। তবে তিনি বোধহয় খুব একটা সফল হলেন না, ফলে দ্বিতীয়বার মতো গলা খাকারি দিলেন। এবারও জিদান কোনো পাত্তা দিল না দেখে এবার বেশ জুড়েই গলা খাকারি দিলেন। এবার বোধহয় কাজ হলো। জিদান ভুরু কুঁচকে তাকালেন ওনার দিকে। কিছুক্ষণ তাকে ভুরু নাচিয়ে গম্ভীর মুখে বলল, কি সমস্যা, যক্ষা রোগীর মতো কাশছো কেন? একটু থেমে নড়ে চড়ে বেশ আগ্রহ নিয়ে মিস্টার জসিমের দিকে ঘুরে বসে বলল, এক মিনিট, এই তুমি কি আবার বিয়ে করতে চাচ্ছ, কিন্তু আম্মুকে মানাতে পারছো না, তাই আমার সাহায্যের আশায় গলা খাকারি দিচ্ছ? মিস্টার জসিম তাজ্জব বনে গেলেন ছেলের কথায়। সামান্য গলা খাকারি দেয়ার কত মানে বের করে ফেললো এই ছেলে। রুষ্ট চিত্তে তিনি বললেন, দিব এক থাপ্পড় বেয়াদব, আমার সাথে ফাজলামি করো? জিদান আরেকটু গম্ভীর মুখে বলল, বালাইশাট, আমি তোমার সাথে ফাজলামি করতে যাব কোন দুঃখে? তুমি কি আমার বেয়াই লাগো নাকি? মিস্টার জসিম দাঁতে দাঁত চেপে উচ্চ স্বরে জিদানের নাম ধরে ধমকে উঠলেন, জিদান। জিদান সোফায় পিঠ এলিয়ে দিয়ে একটা কুশন নিয়ে সেটাকে বুকের কাছে আঁকড়ে ধরে বলল, কতদিন পর তোমার মুখে আমার নাম শুনলাম, মন প্রাণ জুড়িয়ে গেল। সবসময় তো ডাকো এই ছেলে ফাজিল, বেয়াদব, বানর, আরও নানান উপাধি দিয়ে। এভাবে একটু নাম ধরে ডাকতেও পারো না? শুনতে কি ভীষণ মধুর লাগে। বেয়াদব ছেলে, আমি তোমার নাম ধরে ডাকি না বলছো? বলার কি আছে, এই তো প্রমাণ দিলে আবার। বেয়াদব ছেলে বলে, বেয়াদবকে বেয়াদব বলবো না তো কি বলবো? তাহলে কষ্ট করে আকিকে দিয়ে আমার নাম এত সুন্দর রাখলে, নামটা কেন? ওই বেয়াদব রাখলেই তো পারতে। তো বাপ ছেলের বাক বিতণ্ডার মাঝেই কর্কশ আওয়াজে বেজে উঠল বাসার কলিং বেল। কলিং বেলের কর্কশ আওয়াজে তাদের কথায় ভাটা পড়ল। জিতেন উঠে দাঁড়িয়ে আপেলে কামড় বসে যেতে যেতে পিছু ফিরে মিস্টার জসিমের দিকে তাকে এক চোখ টিপ দিল। মিস্টার জসিম সেদিকে গরম চোখে তাকালেন। জিদান হাসতে হাসতে দরজা খুলে দিল। অপর পাশে আহিলের বাবা মাকে দেখতে পেয়ে কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল।
হাসি মুখটা নিমিষে গম্ভীর হয়ে উঠল। সেভাবেই তাদের সালাম দিয়ে ভেতরে আসতে বলল। আহিলের বাবা মার ঘরের ভেতর চলে যেতে এবার জিদানের দৃষ্টিগোচর হলো আহিলকে। দুহাত তার মিষ্টি ফলমূলের প্যাকেটে ভরপুর। জিদান এগিয়ে গিয়ে এক হাতে আহিলের গলা জড়িয়ে তাকে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, কি ব্যাপার, আসবি বললি না যে? আর হাতে এসব কি? দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে এসেছিস দাওয়াত খেতে। আহিল বিড়বিড় করে বলল, শ্বশুরবাড়িতে এসেছি, তবে দাওয়াত খেতে নয়, বউ নিতে। কথাটা এত নিম্ন স্বরে বলেছে যে সেটা জিদানের কান অব্দি পৌঁছায়নি। দেখে আহিলকে বিড়বিড় করতে দেখে সে শুধালো, কিছু বললি? আহিল হাতের প্যাকেটগুলো জিদানের হাতে ধরিয়ে দিয়ে বলল, না কিছু না, আন্টি আর চশমাওয়ালি কই? জিদান হাতের প্যাকেটগুলো ফ্লোরে রেখে এগিয়ে এসে আহিলের শার্টের কলার চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকে দাঁতে দাঁত চেপে পিষে বলল, খবরদার চশমাওয়ালি বলবি না, শি ইজ মাই ওয়াইফ, রেসপেক্ট দিয়ে কথা বলবি, ভাবি বল। আহিল কিছু বলতে নিলে জিদান ফের গলার স্বর খানিকটা উঁচু করে শার্টের কলার টান দিয়ে বলল, ভাবি বল। আহিল জিদানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে দুহাত উঁচু করে বলল, ওকে ওকে ভাবি, তোর বউ আমার ভাবি হয়েছে। জিদান গম্ভীর মুখে শুধালো, নেক্সট টাইম চশমাওয়ালি বললে তোর মুখ আমি ভেঙে ফেলবো। আহিল ভুরু কুচকে বলল, হাইপার হচ্ছিস কেন? তুই না মেয়েটাকে ভালোবাসিস না, তাহলে তাকে কে কি ডাকলো তাতে তোর কি এসে যায়? জিদান দাঁতে দাঁত চেপে বলল, শি ইজ মাইন। ওকে ভালোবাসি না বলেও যে ও আমার বউ, সেটা মিথ্যে হয়ে যাবে না? আমার বউ মানে আমার অর্ধাঙ্গিনী। জিদান যেখানে নিজের কোনো জিনিসই কাউকে দেয় না, সেখানে তার অর্ধাঙ্গিনীকে যে সে যা তা বলে ডাকবে, আর সে সেটা টলারেট করবে, ভাবলি কি করে তুই? আহিল দাঁত কেলিয়ে বলল, মনু, বুঝছি তুমি ভালোবাসো না, কিন্তু ডুবে ডুবে জল খাও। জিদান অগ্নিদৃষ্টিতে তাকাতেই আহিল নিজের ঠোঁটে তর্জনী আঙুল ঠেকিয়ে কেটে পড়ল সেখান থেকে। না হলে এই ব্যাটার হাতে আজ উত্তম মাধ্যম খেয়ে সম্মানের 12টা বাজতে হবে। আহিলের প্রস্থানের দিকে চিন্তিত বদনে তাকিয়ে রইল জিদান। তার সবটা কেমন কেমন যেন লাগছে। আহিলের সাথে বন্ধুত্বের খাতিরে ওর পরিবারের সাথেও বেশ সখ্যতা আছে তার পরিবারের, তবে কোনোরূপ দাওয়াত ছাড়া কখনো আহিলের মা বাবা একত্রে এখানে আসেন না। আজ হঠাৎ এত ঘটা করে এলেন যে ব্যাপারটা কেমন সন্দেহজনক। এদিকে ড্রয়িং রুমে এক প্রস্তর আলোচনা শেষ। আহিল জিদানের সাথে থাকাকালীনই আহিলের মা বাবা মিস্টার জসিম ও মিসেস দিয়ার সাথে কথা সেরে ফেলেছেন। ড্রয়িং রুমের পরিবেশটা বেশ থমথমে দেখালো। হঠাৎ আসে এমন প্রস্তাবে কীরূপ প্রতিক্রিয়া দেবেন বুঝতে পারলেন না জসিম দিয়া দম্পতি। মিস্টার জসিম অনেকক্ষণ যাবত গম্ভীর মুখশ্রীতে ভাবুক হয়ে বসে আছেন। পরিস্থিতি যেটাই হোক ভালো মন্দ কিছু উত্তর তো দিতে হবে, সরাসরি কারোর মুখের ওপর নাও বলা যায় না ভেবে মিসেস দিয়া এবার মুখ খুলে ইতস্তত করে বললেন, কিন্তু নোহা তো অনেক ছোট। আহিলের মা এগিয়ে এসে মিসেস দিয়ার দুহাত ধরে বললেন, তাতে কি, ও তো আমার মেয়ের মতোই। হ্যাঁ, আহিলের থেকে অনেক ছোট হয়ে যাবে, তবে সমস্যা নেই, এতটুকু এইজ গ্যাপ ব্যাপার না। আমাদের পরিবার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আপা, সবটাই আপনাদের কাছে জলের মতো স্বচ্ছ। আপনাদের সাথে আমাদের সম্পর্কটা বহু বছরের, এখন সেই সম্পর্কটাকে আরেকটু মজবুত করলাম না হয়। আমার আহিলটাকে তো চিনেন, ও ছেলে হিসেবে কেমন তাও জানেন, নতুন করে আপনাদের জানানোর মতো কিছু নেই, শুধু এতটুকু ভরসা রাখতে পারেন আমাদের ওপর, আপনাদের মেয়ে ভালো থাকবে আমাদের সাথে। এর অন্যথা হলে আমি নিজে এসে নোহাকে ফেরত দিয়ে যাব। কথাগুলো বলে থামলেন মিসেস দিয়া। এর মাঝেই সেখানে এসে আহিল উপস্থিত হলো। অন্য দিনের থেকে বেশ শান্ত দেখাচ্ছে তাকে। নিজের চঞ্চল স্বভাবকে দমিয়ে রেখে বেশ বিনয়ের সাথেই সালাম দিল মিসেস দিয়া এবং মিস্টার জসিমকে। কেমন আছে কি যাবতীয় আলাপচারিতা শেষে সেখানে ওই জিদানিস উপস্থিত হলো। তাদের সালাম দিয়ে সেও বসলো সোফায়। ডাইনিং রুমে ছিল এতক্ষণে, ওখানে বসে ওদের সব কথাই শ্রবণ ইন্দ্রিয়তে প্রবেশ করেছে ওর। জিদানের মুখশ্রী কেমন থমথমে দেখালো। আহিলের সম্পর্কে সে সব জেনে বন্ধু হিসেবে না, একজন মানুষ হিসেবে বলতে পারে আহিল নিঃসন্দেহে চমৎকার একজন মানুষ, নোহার জন্য পারফেক্ট। তবু বিষয়টা যেহেতু তার বোনকে নিয়ে, সে মোটেও বন্ধুত্বের খাতিরে ছাড় দেবে না আহিলকে। যদি কখনো নোহার আচরণে আহিল বিরক্ত হয়, নোহার সাথে বাজে ব্যবহার করে, ওদের এজ গ্যাপটাই ওকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। থুতনিতে আঙুল ঠেকে সে যখন ভাবনায় মগ্ন, তখনই তার চোখ গেল ডাইনিং রুমের দরজার দিকে। ওখান থেকে চশমা পড়া মেয়েলি চোখ খরগোশের মতো উকি দিচ্ছে। সিরিয়াস মুহূর্তে জিদান হাসি পেল। এখন হাসলে বিষয়টা বাজে দেখাবে বিধায় সে কোনো রকমে নিজের হাসি আটকে রাখলো। দুজোড়া চোখের মিলন হতে জিদান চোখ দিয়ে শাসালো চশমা পরিহিত চোখগুলোকে। অমনি এতক্ষণ খরগোশের ন্যায় কুটুর কুটুর করে তাকিয়ে থাকা চোখগুলোতে ভীতি দেখা গেল। ধরা পড়ায় সে সরে গেল।
তড়িৎ ভেগে জিদান এবার এক হাতে মুখ চেপে অন্যদিকে তাকে নিঃশব্দে হেসে দিল। এই মেয়েটাকে সে পরে দেখে নেবে, সকাল থেকে তার কাছ থেকে পালিয়ে থাকছে, এখন আবার উকি দিয়ে কথা শোনা হচ্ছে। আহিল এই প্রথম ভীত হলো, মনের ভেতর প্রচণ্ড নার্ভাস হয়ে গেল। মনে হচ্ছে সে কোনো বোর্ড এক্সাম দিতে বসেছে আর তার সামনে স্বয়ং ম্যাজিস্ট্রেট বসে আছে। মিস্টার জসিমকে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটের থেকে কম কিছু লাগছে না, কেমন চোখা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই সেকে নিচ্ছে অন্তর। নার্ভাসনেসের ঠেলায় আহিলের কপালে ঘাম জ্বলল, হাতের তালু ঘষছে। এই জীবনে বোধহয় কখনোই সে এতটা নার্ভাস হয়নি। চোখ সরিয়ে জিদানের দিকে তাকাতে দেখলো এই ছেলে আরও 1 ডিগ্রি উপরে শুকনো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে তাকে পানি ছাড়া কাঁচা চিবিয়ে খাবে। আইল শুকনো ঢোক গিলল। এর থেকে বোর্ড এক্সাম দেয়া সহজ। বিয়ে, প্রেম, ভালোবাসা এসব পৃথিবীতে আবিষ্কার হয়েছিল কেন? এসব যদি না থাকতো তাহলে ও নিজের মনটাকে নিজের সাথে বেইমানি করতো না, নিজের শরীর থেকে হৃদয়টা অন্যর জন্য ধুকপুক করতো না। আসসালামু আলাইকুম। কি মনে হয় আহিল আর নোহার বিয়েটা কি হবে? জিদান কি মেনে নিবে তাদের? কমেন্টে জানান। নেক্সট পর্বে এটা শেষ, তারপর নতুন গল্প আসবে। সবাই সেটা সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।